স্বাগতম ক্রিকফ্রেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্ট। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশের বিশ্বকাপে ভাগ্য নির্ধারণ নিয়ে আজকে কিন্তু আইসিসি সভায় বসেছিল। সেখানে 15টা ভোটের মধ্যে একটা ভোট মাত্র বাংলাদেশ পেয়েছে। সেই মিটিংয়ে আসলে কি কি হয়েছে এগুলো নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মোমিনুল ইসলাম। মোমিনুল, স্বাগতম। ধন্যবাদ আপনাকে। ইএসপিএন ক্রিক ইনফো কিন্তু 4-5 দিন আগে একটা নিউজ করেছিল যে 21শে জানুয়ারি বাংলাদেশে ভাগ্য নির্ধারণ হবে। বিসিবির পক্ষ থেকে সেটা জানানো হয়েছিল যে তারা এরকম কোনো ডেডলাইন পাননি। তবে আজকেই কিন্তু মিটিংটা হয়েছে। আজকেই সেই 21শে জানুয়ারি বাংলাদেশ কিন্তু মিটিংয়ে যোগ দিয়েছিল ভার্চুয়ালি। মিটিংয়ে আসলে কি কি সিদ্ধান্ত হলো, বাংলাদেশের পক্ষে যে গেল না, এটা আসলে কিভাবে দেখছেন? এটা কিভাবে দেখছি তার আগে আমি একটু বলি যে ওই যেটা বললেন যে ক্রিক ইনফো যেটা কয়েকদিন আগে একটা নিউজ প্রকাশ করেছিল যে 21 তারিখে ভাগ্যটা নির্ধারণ হবে। তারপরে মিডিয়া কমিটির যিনি চেয়ারম্যান আছেন বিসিবির, তিনি কথা বলেছেন, আমজাদ হোসেন। তিনি বলেছেন যে না, বিসিবি আমাদের আসলে মানে আইসিসির পক্ষ থেকে আমাদের আসলে এরকম কোনো ডেড লাইন বলা হয়নি। তাদের কথা ছিল যে তারা ওইখানে যাবে, দেশে ফিরে গেছেন, যেহেতু একজন প্রতিনিধি এসেছিলেন অ্যান্ড্রু এভগ্রেভ, আর তিনি ফিরে যাবেন, আইসিসির সঙ্গে আলোচনা করবেন, তারপর একটা সিদ্ধান্ত জানাবেন। কিন্তু আজকে সকাল নাগাদ কিন্তু যে জিনিসটা হয়েছে যে পিসিবি আইসিসির কাছে একটা মেইল করে, সেখানে তারা বলে যে আমরা বাংলাদেশ যে সিদ্ধান্তটা নিয়েছে বা স্ট্যান্ডটা নিয়েছে তার পক্ষে আমরা আছি। এবং তারপরে কিন্তু একটা তাড়াহুড়ো করে একটা বিসিবি আইসিসি কিন্তু একটা বৈঠক ডাকা হয়েছে এবং সেখানে মোটামুটি বাংলাদেশের ভাগ্যটা কি হবে সেটা নিয়ে একটা বেশ আলোচনা হয়েছে। এবং যেটা সত্য কথা, যেটা যে ক্রিক ইনফো যে প্রতিবেদনটা প্রকাশ করেছিল এটা মোটামুটি একদম সত্য হয়েছে। এবং আমজাদ হোসেনের কথাটা বলার একটা বড় কারণ ছিল যে তারা সবসময় একটা ওই ডিনাই করার একটা জায়গা ছিল যে না, অভ্যাস বলতে আমি এটা বলছি, আমি অভ্যাস বলবো না, আমি বলবো যে তিনি এমন করে ডিনাই করেছিলেন যে তিনি একটু ওই সবাইকে একটু মোটিভেটেড রাখার চেষ্টা করেছিলেন। কারণ ওটা যদি মেনে নেয় তখন একটা এই বাংলাদেশের মানুষ, সমর্থক বলুন বা সবাই বলুন, একটা ডিমোরালাইজড হতে পারে যে আমরা তো 21 তারিখে হয়তো আমরা বাদ পড়ে যাচ্ছি বা এরকম একটা সিচুয়েশন। তারা হয়তো ওই মেন্টালি একটা বুস্ট আপের জন্য ওই জিনিসটা ডিনাই করে দিয়েছিল, কিন্তু আসল সত্যটা তো তারা জানতেন, তারা হয়তো প্রকাশ করেনি। কিন্তু আজকে যেটা হয়েছে এবং খুব প্রত্যাশিতভাবে যে বোর্ড মিটিংটা হয়েছে, সেই বোর্ড মিটিংয়ে আইসিসি যারা পূর্ণ সদস্যের দেশ ছিলেন তারা ছিলেন, পাশাপাশি আইসিসি যারা প্রতিনিধি, আপনি সভাপতির কথা বলতে পারেন বা ওই নিরাপত্তা ইউনিট বা অন্যান্য যে ব্যাপারগুলো ছিল, ইভেন্ট ম্যানেজমেন্ট, সবাই মোটামুটি ছিলেন। এর পাশাপাশি 2 বা 3 হচ্ছে আইসিসি সহযোগী দেশের ছিলেন এবং বাংলাদেশ অবধারিতভাবে ছিলেন। সেখানে সবচেয়ে বড় যে আলোচনাটা হয়েছে যে নিরাপত্তা আসলে কি ধরনের হুমকি। বাংলাদেশ হয়তো ওই যে আইসিসিকে 17 তারিখে যে জিনিসটা রিপ্রেজেন্ট করেছে যে আমাদের এই ধরনের সমস্যাগুলো আছে, আমরা এই ধরনের নিরাপত্তা ফেস করতে পারি বা আমাদের হুমকিটা আছে, এটা আবার আজকে হয়তো একটু আলোচনা হয়েছে, যদিও খুব বেশি বড় ধরনের বোর্ড মিটিং হয়নি। এবং সেখানে আলোচনা হওয়ার ফলে ওই বাকি যে দেশগুলো আছে তারাও এটা অ্যাসেস করার সুযোগ পেয়েছে। তবে যে ব্যাপারটা আমি বলি, আইসিসি কিন্তু স্পষ্টভাবে তারা একটা ফিরতি কিন্তু সবাইকে একটা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে আসলে মিটিংয়ে কি কি হয়েছে। সেখানে আইসিসি কিন্তু স্পষ্টভাবে বলেছে নিরাপত্তা সংখ্যা মুস্তাফিজকে বাদ দেওয়ার ক্ষেত্রে যেই সংখ্যাটা ছিল বাংলাদেশের পুরো দলের জন্য, এরকম কোনো সংখ্যা তারা কিন্তু দেখছে না। তারা নিরাপত্তার খাতিরে প্রত্যেকটা দলকে আসলে একইভাবে নিরাপত্তা দেওয়া উচিত। তবে আইসিসি কিন্তু চাইছে বাংলাদেশকে আরও বেশি নিরাপত্তা দেওয়া লাগলে সেটাও কিন্তু দিতে পারবে, ভারত সেটাও দিবে। তবে বাংলাদেশের জন্য বিশ্বকাপটা ভারতেই খেলে, এরকম একটা চাপিয়ে দেওয়া একটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা কীরকম? মানে এইটার একটা দুইটা ভাগ আছে, আপনি দেখতে পারেন। আইসিসি যে ধরনের নিরাপত্তা ভারতের কাছে চায়, মানে একটা সরকারের কাছে, তাদের বোর্ডের কাছে যে ধরনের নিরাপত্তা চায়, বিসিসিআই কিংবা ভারত ওই ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত। এবং বাংলাদেশ যে শঙ্কার কথা বলে সেটাও কিন্তু সঠিক, মানে দুইটা একেবারে দুই জায়গায়। আইসিসি টুর্নামেন্ট খেলার জন্য কিন্তু ওই ধরনের নিরাপত্তা নেই। কিন্তু আপনি যদি বাংলাদেশি পার্সপেক্টিভ চিন্তা করেন, মুস্তাফিজকে যে কারণে বাদ দেওয়া হয়েছে যে বাংলাদেশে মাইনরিটিদের ওপর নির্যাতন করা হচ্ছে, বা বিশেষ করে আপনি যদি বলেন হিন্দুদের ওপর নির্যাতন করা হচ্ছে, এই এলিগেশনটা বাংলাদেশের ওপর, বাংলাদেশ সরকারের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এবং এরপরেই কিন্তু এই স্টেটমেন্টগুলো এসে যে আমরা বিশ্বকাপ খেলতে ভারতে যাবো না, আমাদের নিরাপত্তা সংখ্যা আছে। এবং ওই যে নোটের একটা কথা কয়েকদিনে কিন্তু সামনে এসেছিল, সেখানেও কিন্তু বলা ছিল যে বাংলাদেশের জার্সি পরে যদি কলকাতায় ঘুরে একটা নিরাপত্তা সংখ্যা তৈরি হতে পারে, মুস্তাফিজ থাকলে একটা সংখ্যায় তৈরি হতে পারে। এই ধরনের জিনিসগুলো, এগুলো কিন্তু আছে। কিন্তু আইসিসি পার্সপেক্টিভ থেকে আইসিসি ঠিক যে তাদের কারণে, মানে তাদের কাছে একটা আইসিসি টুর্নামেন্টে কোনো নিরাপত্তা সংখ্যা নেই, কারণ বিসিসিআই কিংবা ভারত সরকার ওই আইসিসিকে ওই নিরাপত্তা দিতে বাধ্য, নাহলে টুর্নামেন্টটা পুলড আউট হয়ে যাবে বা এখান থেকে সরিয়ে নেওয়া হবে। আবার বাংলাদেশের দিক থেকে বাংলাদেশ নিরাপত্তার সংখ্যায় ভুগছে। এইখানে দুইজনেরই একটা কি বলে সঠিক জায়গা ছিল দুইটা দলই। কিন্তু যে জিনিসটা হয়েছে যে বাংলাদেশ যে জায়গাটাতে হেরে গেছে সেটা হচ্ছে যে যখন আপনি 15টা দেশ আছে বা আইসিসির বডিতে যারা সদস্য আছে তারা যখন ভোট দেয়, ওই ভোটটা হচ্ছে কাউন্ট করা হয়। কারণ আইসিসি সভাপতি জয় শাহ হলেও
তিনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন না যে বাংলাদেশ Decision বিশ্বকাপ maker খেলতে না। যাবে নাকি যাবে না, বাংলাদেশের ম্যাচকে শ্রীলঙ্কায় নিয়ে যাবে, এই সিদ্ধান্তটা কিন্তু নিতে পারেন না। এই বোর্ড সবার হওয়ার পরে ওই সিদ্ধান্তটা নেওয়া হয়। এখন যে জিনিসটা হয় যে আপনি যখন ভারত আপনি যখন একটা স্ট্যান্ডে দাঁড়াবেন, আপনার বিপরীতে যখন ভারত থাকবে, স্বাভাবিকভাবেই এখন ভারত যে ক্রিকেটীয় শক্তি আছে, ফাইন্যান্সিয়াল যে শক্তি আছে, সেই কারণে অন্যান্য যে ছোট পরিসরের দল, আপনি জিম্বাবুয়ের কথা বলতে পারেন, আপনি আয়ারল্যান্ডের কথা বলতে পারেন, আপনি অন্যান্য যে দলগুলো আছে, সেই দলগুলো কিন্তু নিশ্চিতভাবে ভারতের পক্ষে ভোট দেবে। এবং আজকে যে বৈঠকটা হয়েছে, এখানে শুধুমাত্র বাংলাদেশের পক্ষে পাকিস্তান ভোট দিয়েছে। তার একটা বড় কারণ যে পাকিস্তান এবং ভারতের একটা দ্বৈরথ আছে, মানে ভারত যেই পক্ষে যাবে পাকিস্তান সেই পাকিস্তান পক্ষে যে যাবে বিপক্ষে না। এই থাকবে, স্ট্যান্ডটা কিন্তু এখনো দেখতে পাচ্ছি। বাংলাদেশ শুধুমাত্র এই একটা ভোট পেয়েছে, এই কারণে আমার কাছে মানে শেষ পর্যন্ত 14টা ভোট যেহেতু বা 13টা ভোট যেহেতু ভারত বা আইসিসি পেয়েছে, সে কারণে বাংলাদেশকে আসলে ভারতীয় বিশ্বকাপ খেলতে যেতেই হবে। এছাড়া বাংলাদেশের আসলে আর কোনো উপায় আছে বলে মনে হয় না। তবে আমার কাছে আরেকটা জিনিস মনে হচ্ছে যে ভারত কিন্তু, আমরা ভারতীয় গণমাধ্যমেই দেখছিলাম যে বাংলাদেশকে আসলে অফার করা হতে পারে ভারতেরই অন্য কোনো ভেন্যু। তবে আমি এখন পর্যন্ত ইএসপিএন ক্রিকইনফো, ক্রিকবাজ বা আইসিসির মেইলে কোথাও কিন্তু আমি সেরকম কোনো কিছু দেখিনি। সেক্ষেত্রে কলকাতার যারা আছেন, মানে কলকাতার এই ইডেন গার্ডেন্সের যারা আয়োজক আছেন কলকাতার, তারা কি আইসিসিকে চাপিয়ে দিয়েছেন কিনা যে এই বিশ্বকাপ যদি হয় তাহলে বাংলাদেশকে আসলে কলকাতাতেই খেলতে হবে? তোমরা এই জিনিসটা তোমরা কলকাতার ওই স্ট্যান্ডের কারণে কি আইসিসি মানে আসলে নড়তে পারছে না এরকম কিনা? না, এখানে আইসিসির মেইলে আপনি হয়তো একটা জিনিস লক্ষ্য করেছেন যে আইসিসি কিন্তু বলেছে যে যদি আমরা ভেন্যু চেঞ্জ করি তাহলে অনেক যারা বিপক্ষ দল আছে তাদের জন্য চেঞ্জ হবে, যারা আসলে বিশ্বকাপের টিকিট কেটে রেখেছে তাদের ট্রাভেলিংয়ের একটা খরচ বাড়বে, সব কিছু মিলিয়ে আসলে নিরাপত্তা অন্যরকম আলাদা একটা সংখ্যা হবে। আইসিসিকে অনেক তড়িঘড়ি করতে হবে, এইগুলো আসলে তারা করতে চাইছে না, তাদের একটা স্পষ্ট বার্তা। এখানে দেখেন দুইটা ব্যাপার আছে। আপনার যদি মনে থাকে যে কিছুদিন আগে কিন্তু জয়সার সাথে কিন্তু বিসিসিআর একটা বৈঠক হয়েছে, সেই বৈঠকের আসলে পরেই কিন্তু মানে ক্রিকবাস খুব সম্ভবত তারা কিন্তু এই প্রতিবেদনটা প্রকাশ করে যে তাদের বাংলাদেশকে হয়তো চেন্নাই অফার করাতে। এখন জিনিসটা হচ্ছে আপনাকে যে আমি অফার করব, আপনি তো এখন ওই নেগোসিয়েশনটাতে আসতেছেন না। আপনি সরাসরি বলে দিচ্ছেন যে আমি ভারতেই যাব না। আপনি যখন বলবেন যে ভারতে যাবে না, তখন তো আসলে আপনাকে কলকাতা থেকে আপনি মুম্বাইয়ে যাচ্ছেন নাকি দিল্লিতে যাচ্ছেন নাকি চেন্নাইয়ে যাচ্ছেন, এটা তো আসলে ম্যাটার করে না। সো বাংলাদেশ যদি ওই সিচুয়েশনে থাকতো, বাংলা যদি ওই কথাটা বলতো, ঠিক আছে ওকে ফাইন, আমরা ভারতে খেলতে রাজি আছি, আমাকে এই ধরনের নিরাপত্তা দিতে হবে, আমরা কলকাতায় যাব না, কারণ কলকাতায় যেহেতু আমাদের ক্রিকেটারদের নিয়ে নিরাপত্তা সংখ্যা আছে, আমরাও বুঝতে পারছি, এটা তো আমাদের দেশীয় একটা সরকারের একটা রাজনৈতিক ব্যাপারও আছে। সো তোমরা যদি পারো আমাদের জন্য এই হেল্পটা করো যে চেন্নাই কিংবা ধর্মশালা বা অন্যান্য যে জায়গাগুলো আছে যেখানে একদম রিস্ক ফ্রি, কারণ আইসিসির ওই আন্তঃনোটেও কিন্তু বলা আছে যে কয়েকটা ভেন্যুতে বাংলাদেশের জন্য লো থেকে মাঝারি মানের নিরাপত্তা হাই রিস্ক কোথাও নেই। আবার কিছু কিছু ভেন্যু আছে যেখানে একদম লো রিস্ক। আইসিসিকে যদি বাংলাদেশ এই প্রস্তাবিত অবশ্যই এটা মেনে নিত। এখানে আসলে ওই কলকাতা বা অন্যান্য জায়গার আসলে সুযোগ নেই, কিন্তু সমস্যা যেটা হচ্ছে বাংলাদেশ আসলে ভারতে যেতে চায় না, সেই কারণে আসলে ভেন্যু পরিবর্তনের আসলে আলোচনার সুযোগ নেই। কিন্তু আজকে যে জিনিসটা হয়েছে যে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হচ্ছে, 24 ঘন্টার ভিতরে সিদ্ধান্ত জানাতে হবে, যদি এমনও হয় যে 24 ঘন্টা পর গিয়ে আমিনুল ইসলাম বুলবুল আইসিসিকে বললো ওকে ফাইন আমরা তোমাদের কথা মানছি, ভারতে যাবো, কিন্তু আমাদের আসলে ম্যাচগুলো কলকাতা থেকে সরাতে হবে, আমি নিশ্চিত আইসিসি এই জিনিসটা একেবারে 100% করার চেষ্টা করবে। তবে আমার কাছে আমরা আসলে কথা বলছিলাম যে বাংলাদেশের কাছে এখন দুইটা সিদ্ধান্ত আছে, একটা একদম বিশ্বকাপ থেকে সরে দাঁড়াও, আর আরেকটা বাংলাদেশ আসলে আইসিসির সিদ্ধান্তটা মেনে নেবে, ঠিক আছে আমরা ভারতে খেলি। এই মাঝখানে আসলে কোনো কথা আর কোনো কিছু নেই, আসলে কোনো কিন্তু সুযোগ নেই। তবে এখন পর্যন্ত মানে এই জিনিসগুলো পর্যালোচনা কি মনে হচ্ছে বাংলাদেশ আসলে কোন সিদ্ধান্তটা নিতে চাইবে? আমি একটা জিনিস বলি যে বাংলাদেশের পাবলিক পালস যেই ব্যাপারটা, এটার কারণে কিন্তু বাংলাদেশে একটা সরকারের পতন ঘটে গেছে। ঠিক আছে, বাংলাদেশের ক্রিকেট বোর্ডও এখন পাবলিক পাসটা হয়তোবা চিন্তা করবে। আমরা কিন্তু আমাদের নিউজের কমেন্ট সেকশনেও মানুষজনের মতামত দেখে বুঝতে পারছি তারা আসলে কোনোভাবেই চান না যে ভারতের মাটিতে বাংলাদেশ টিম খেলতে যাক। তারা যদি এই পাবলিক পালসের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নেন ভারতের মাটিতে খেলতে যাবেন, এটার একটা বিরূপ প্রভাব আছে। আর বাংলাদেশ যদি বিশ্বকাপ বয়কট করে এটারও একটা বিরূপ প্রভাব আছে, যেটা আসলে আমরা ফিউচারে হয়তো বা এটার জন্য সাফার করবো। বাংলাদেশকে হয়তো বা বাছাই পর্ব খেলতে হবে, সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে না। আইসিসি সহজ স্থগিত করার মতো কঠিন সিদ্ধান্তই তো আইসিসি নিতে পারে। সব মিলিয়ে আসলে কোন সিদ্ধান্তটা নিতে পারে বাংলাদেশ, আপনার ধারণা? জাস্ট না, এইটা আসলে বলা কঠিন। আপনি যেটা বললেন যে পাবলিক পালসের একটা ব্যাপার আছে, কারণ পাবলিক পালস যদি না থাকতো তাহলে তামিমকে ভারতীয় দালাল বলার পর বিসিবির একজন পরিচালককে বাংলাদেশের হিরো বানিয়ে দেওয়া আসলে কোনো মানে যথাযথ কোনো কাজ হতে পারতো না। যেটা বলছিলাম যে পাবলিক পালসের কারণে কিন্তু এই যে একটা বাজে মন্তব্য করার পরে কিন্তু আপনি হিরো হয়ে গেছেন। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যেটা জিনিসটা বললেন যে পাবলিক পালসের কারণে সরকারের পরিবর্তন হয়, বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে যায় সেক্ষেত্রে একটা যে জিনিসটা হতে পারে যে বাংলাদেশে
বাংলাদেশের যেহেতু এখন ভারত বিরোধী একটা মনোভাব আছে অনেক ক্ষেত্রে, যেহেতু প্রতিপক্ষ বা অন্য অনেক কিছু ব্যাপার আছে, এটা আসলে ডিটেল একটা আলোচনার ব্যাপার। সেই কারণে বাংলাদেশে ওই ভারতে যে ধরনের বা কলকাতায় যে ধরনের একটা আন্দোলন তৈরি হয়েছিল মুস্তাফিজকে বাদ দিতে, এরকম একটা সিচুয়েশন কিন্তু বাংলাদেশে তৈরি হলেও হতে পারে। এইটা একটা দিক গেল। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি ভারতে খেলতে যান, বাংলাদেশের যে একটা স্ট্যান্ড ছিল সেটাতে আপনি মানে হেরে গেলেন, এটা একটা ব্যাপার থাকতে পারে। আর যদি বাংলাদেশ খেলতে না যায়, সেটা হচ্ছে সেখানে বেশ কিছু জায়গার ব্যাপার আছে। আপনি যেটা বললেন যে আইসিসি হয়তো সদস্যপদ বাতিল করতে পারে, আমার কাছে এটা পার্সোনালি মনে হয় না যে বাংলাদেশ আসলে বাংলাদেশ সদস্যপদ বাতিল করতে পারে। কারণ এরকম যদি আপনি ঘটনা দেখেন, এরকম অনেক ঘটনায় ঘটে গেছে যে 2009 সালের কথা যদি বলেন, জিম্বাবুয়ে ইংল্যান্ডে খেলতে যেতে পারে যায়নি, শুধুমাত্র বিশ্বকাপ খেলতে যায়নি, সেটা হচ্ছে রাজনৈতিক কারণে। অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা বিশ্বকাপ বয়কট করেছে, ফরফিট হয়ে গেছিল। কেনিয়াতে তারা সাউথ আফ্রিকা খুব সম্ভবত খেলতে যায়নি। মানে এরকম ঘটনা মানে অনেক সময় ঘটে। সো এটা দুই দেশের রাজনৈতিক একটা ব্যাপার থাকে। সো এইটা হওয়ার চান্সটা কম, কিন্তু যেটা হতে পারে সেটা হচ্ছে যে আপনি বিশ্বকাপ গেলে যেটা হয়, বিশ্বকাপের প্রস্তুতির জন্য আপনাকে 5 লাখ মার্কিন ডলার দেওয়া হয়, যেখানে 6 কোটি বা 6.5 কোটি টাকা দেওয়া হয়। এই টাকাটা বাংলাদেশ পাবে না। প্রাইজ মানি হিসেবে আপনি প্রায় 3 কোটি টাকার মতো পাবেন, সেই টাকাটা পাবে না। ম্যাচ জিতলে হয়তো পাবেন, অ্যাভারেজ আপনি ধরেন 10 কোটি টাকায় লস হবে। কিন্তু এই লসের চেয়ে বড় লস যেটা হতে পারে যে বাংলাদেশের এই বিশ্বকাপ না খেলার কারণে বাংলাদেশের ধরেন এখন রেটিং ধরেন 75 বা 80 বা এরকম একটা রেটিং খুব সম্ভবত, আমি যদি ভুলে গেছি হয়তো, এই রেটিংটা হয়তো কমবে না, কিন্তু বাকি দল যারা খেলবে তারা তো, যারা জিতবে তাদের তো রেটিংটা বেড়ে যাবে। সো এমনও হতে পারে যে বিশ্বকাপ শেষে গিয়ে আপনি দেখলেন 2027 বা 28 যে বা 29 যে টি-20 বিশ্বকাপটা আছে, সেই বিশ্বকাপটা সরাসরি কোয়ালিফাই করতে পারছেন না, তখন আপনাকে বাছাই পর্ব খেলে আপনি কোয়ালিফাই বিশ্বকাপ খেলতে হবে। এটা আসলে খুব মানে কঠিন কিছু না আমার কাছে, এটাও এই শাস্তিটাও আসলে কঠিন কিছু না। কারণ বাছাই পর্ব খেললে বাংলাদেশ যে ধরনের দল কিছু ম্যাচ বেশি ম্যাচ প্রস্তুতিটা ভালো হবে, এটা হতে পারে। কিন্তু বড় সমস্যা যেটা হতে পারে যে এই দেখেন, এই বছর কিন্তু কয়েকদিন আগে বিসিবি কিন্তু একটা প্যাক শিডিউল প্রকাশ করেছে, যেখানে 6টা-7টা দেশের বাংলাদেশ সফর আসার কথা, পাকিস্তানে আসার কথা, নিউজিল্যান্ডে আসার কথা, অস্ট্রেলিয়ার আসার কথা রয়েছে, ভারতের আসার কথা রয়েছে। এইটার প্রভাব পড়তে পারে দ্বিপাক্ষিক সিরিজে। এমনও হতে পারে যে ওই ভারত যদি সবাইকে আসলে এক জায়গায় করে ফেলে, সবাই যদি ভারতের কথা শুনে, এমন হতে পারে আপনাকে বললো যে আমি নিরাপত্তার সঙ্গে বিশ্বকাপ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশের যাব না, তখন কিন্তু আপনার আসলে কিচ্ছু করা থাকবে না। এখানে আইসিসিও কিন্তু কোনো কিছু করার সামর্থ্য মানে সুযোগ দেখাবে না, কারণ আপনার তো আইসিসি তো আপনি এখনই আপনার পক্ষে না, তো তখন আসলে কি দেখাবে। সো এইটা একটা বড় প্রভাব পড়তে পারে। আর যদি বড় দেশগুলো বাংলাদেশের সাথে বিশ্বকাপ খেলতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি না হয়, নিরাপত্তার সংখ্যা যদি না আসে, তখন যে জিনিসটা হবে আপনাকে ওই 2007, 8, 9, 5 কিংবা এই সময়ের মতো, যেমন কেনিয়ার সাথে খেলতেন, জিম্বাবুয়ের সাথে নিয়মিত খেলতেন, এই জিনিসটা হলেও হতে পারে। এটা আসলে স্পোর্টস ডিপ্লোমেসির একটা ব্যাপার আছে, সেখানে বাংলাদেশ আসলে খুবই উইক জোনে, কারণ বাংলাদেশের মাটির মানে পায়ের নিচে মাটির তলা মাটি নাই। কারণ হচ্ছে কেউই বাংলাদেশের পক্ষে না। আপনি ভোট দেখে নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে এখানে মাত্র একটা ভোট বাংলাদেশের পক্ষে পড়েছে। বাংলাদেশকে সাপোর্ট করার মতো একটা দোষ নেই যে এই বিশ্বকাপ শেষ হলে আপনি একটা দ্বিপাক্ষিক সিরিজ খেলবেন, আপনি কাউকে রাজি করাবেন, সাপোর্ট দিবেন। সেখানে আপনি যে আয়ারল্যান্ডও আসলে এখানে তো আয়ারল্যান্ডও ছিল, আয়ারল্যান্ড আপনার পক্ষে কিন্তু ভোট দেয়নি, কারণ আয়ারল্যান্ড জানে যদি তারা ভোট দিয়ে তাদেরকে বাংলাদেশ থেকে খেলতে হবে। জিম্বাবুয়েও কিন্তু ছিল, জিম্বাবুয়ের সাথে আমরা কত সিরিজ খেলতে, তারা আসলে আমাদের পক্ষে ভোটটা দেয়, তারাও কিন্তু মানে এই ধরনের ব্যাপার আছে। সো এই ধরনের লসগুলো হতে পারে যখন আপনি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারবেন, তখন আলটিমেটলি আপনি ওই বিশ্বকাপে তো কোয়ালিফাই করতে পারবেন না। কারণ আপনি যখন 27 বিশ্বকাপ কথা যদি চিন্তা করেন, 27 যে সাউথ আফ্রিকা বিশ্বকাপ হবে, ওইখানে তো আমাদের এখনো নিশ্চিত না যে আমরা সরাসরি বিশ্বকাপ খেলতে পারবো না। সো এই সময়ে যে আমাদের দ্বিপাক্ষিক সিরিজগুলো আছে, এগুলো কিন্তু অনেক ভ্যালুয়েবল। এই সিরিজগুলো যদি না হয়, তখন তো আপনি এই পয়েন্টগুলো পাচ্ছেন না, আপনি বিশ্বকাপ খেলার সুযোগটাও সরাসরি পাচ্ছেন না, তখন আবার বাছাই পর্ব খেলতে হবে, অনেকগুলো ব্যাপার আছে। সো এই জিনিসগুলো আছে। আরেকটা জিনিস হতে পারে যে আমাদের সহকর্মী সাদমান যিনি একটু আগে বলছিলেন যে এই যে বাংলাদেশ ভারতে না যাক, বিশ্বকাপ খেলতে না থাকে, এটা একটা বড় কারণ হতে পারে যে বাংলাদেশ রিসেন্ট টাইমে ভালো ক্রিকেট খেলছে না। তার কারণে বাংলাদেশের অনেক মানুষই আছে যারা চাচ্ছেই না বাংলাদেশ ক্রিকেটটা খেলুক। আপনি যদি ওই দিনের ঘটনাটা দেখেন যে নাজমুল ইসলাম যখন ক্রিকেটাররা বয়কট করলেন, তখন কিন্তু সবাই নাজমুল ইসলামের পক্ষে, অথচ কিন্তু নাজমুল ইসলাম যে কথাটা বলেছেন খুবই ভুল একটা বাজে একটা মন্তব্য করেছেন। আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়ায় আমাদের ক্রিকেটাররা আসলে পাবলিক যে রিঅ্যাকশন ছিল সেটা দেখে আসলে তারা কিছুটা হলেও ভরকে গেছেন। সো এইটা একটা ব্যাপার হতে পারে যে বাংলাদেশের মানুষই আসলে ক্রিকেটটাকে এখন অপছন্দ করতে শুরু করেছেন। সো এইটা একটা বড় কারণ হতে পারে। সো আসলে অনেকগুলো ব্যাপার আছে। এখন আজকে রাতে হয়তো আমরা একটা ডিসিশন জানতে পারবো, বিসিবির কাছ থেকে একটা স্টেটমেন্ট দিবে যে সরকারের সঙ্গে কি ধরনের আলোচনা হলো। তবে আমাকে যদি পার্সোনালি মনে করেন, এখানে দুইটা জিনিস আমি একটা জিনিস চাই যে বাংলাদেশ বিশ্বকাপ অবশ্যই খেলো, কারণ বিশ্বকাপে খেলা একটা বড় ব্যাপার। আপনি একটা টুর্নামেন্ট খেলবেন, একটা
আইসিসি বৈশ্বিক টুর্নামেন্ট খেলবেন, সেখানে আপনি নিজেকে দেশকে রিপ্রেজেন্ট করবেন, নিজে পারফর্ম করবেন, ক্রিকেট খেলবেন, এটা ক্রিকেটারদের জন্য যেমন ভালো, আমাদের দেশ হিসেবে ভালো। আবার আরেকটা জিনিস আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশের উপর আসলে যে ধরনের এলিগেশনটা ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে, ওই এলিগেশনটা তো আপনি নিজে মানতে পারবেন না। এটা শুধু সরকার না, আমরা যারা অ্যাজ এ জার্নালিস্ট বলুন বা আমরা সাধারণ সমর্থক আছি, সাধারণ মানুষ আছি, তারাও কিন্তু ওই এলিগেশনটা মেনে নিব না। সো এখানে দুইটা পার্সপেক্টিভ আছে। সো সরকারকে আসলে অনেক কিছু চিন্তা করে, এই বিসিবি বলুন, সরকার বলুন, আগামী 24 ঘন্টা অনেক ক্রুশিয়াল, মানে অনেক কিছু ভেবে চিন্তে কি আফটার ইফেক্ট কি হতে পারে, মানে বিশ্বকাপে না গেলে কি ধরনের ইফেক্ট পড়তে পারে, এইটা নিয়ে অনেক বেশি পর্যালোচনা করতে হবে। আবার আমি বিশ্বকাপে গেলে কি ধরনের সরকারের উপর কি ধরনের চাপ প্রয়োগ হতে পারে, সেটা আসলে চিন্তা করতে হবে। খুবই ক্রুশিয়াল মোমেন্ট। আমি নিশ্চিত যে বিসিবি বা বাংলাদেশ সরকার মিলে একটা রাইট ডিসিশন নেবে, যেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য অবশ্যই ভালো হবে। ধন্যবাদ মুমিনুল হক ভাই সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, ক্রিক ফ্রেন্ডসে নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।